ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ফিজিক্স 2 বইয়ের চ্যাপ্টার 2 পদার্থের উপর তাপের প্রভাব এই অধ্যায়ের আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের পার্ট 2 এ আমরা এই অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক কোশ্চেনটি রয়েছে সেই রচনামূলক কোশ্চেনটি সলভ করব। তো রচনামূলক কোশ্চেনটি হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, অথবা এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল টু গামা প্রচলিত অর্থ বহন করে। তো এভাবে প্রশ্নটি আসে। তো এই প্রশ্নটি আজকে আমি অতীব সহজভাবে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অতীব সহজভাবে এই প্রশ্নটির সমাধান করতে পারবেন। তো শুরু করছি। তো আমাদের যখন আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করব, তখন আমাদের একটি বর্গাকার পাত নিতে হবে। তো এরকম হবে যে দৈর্ঘ্য প্রসারণাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের একটা বর্গাকার পাতের প্রয়োজন হবে। এই বর্গাকার পাতটি হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে আমরা ধরে নেই যে বর্গাকার পাতটির আমাদের দৈর্ঘ্য হচ্ছে কি a1 এবং প্রস্থ আমাদের রয়েছে কি b1 এবং আমাদের এই বর্গাকার পাতটির একটা ক্ষেত্রফল রয়েছে, ক্ষেত্রফলটাকে আমরা s1 ধরে নিলাম। তো এর বর্গাকার পাতটি আমাদের আছে। তো আমরা এই বর্গাকার পাতটিতে যদি তাপমাত্রা প্রয়োগ করি, অর্থাৎ 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে আমাদের এই বর্গাকার পাতটির কি হবে, দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো আমাদের বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য হবে কি, এখানে যেহেতু প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে আমাদের a1, তো বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য হচ্ছে আমাদের a2 এবং আমাদের এর প্রস্থটা বৃদ্ধি পাবে, তখন আমাদের প্রস্থটা হবে কি b1 রয়েছে প্রাথমিক, তো বৃদ্ধিপ্রাপ্ত হবে b2 এবং আমাদের এর একটা ক্ষেত্রফল রয়েছে। তো ক্ষেত্রফলটা আমাদের কি s1 রয়েছে প্রাথমিক, তো বৃদ্ধিপ্রাপ্ত হবে কি s2। তো আমাদের এখানে আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করব, তখন আমাদের এরকম একটি বর্গাকার পাত নিতে হবে, এবং আমরা যখন আয়ত প্রসারণ গুণাঙ্ক বের করব, তখন আমাদের একটি ঘনক আকৃতির পাত নিতে হবে, অর্থাৎ ঘনক আকৃতির পাত, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে। অর্থাৎ আমরা এমন একটি ঘনক পাত নেব যার দৈর্ঘ্য প্রস্থ এবং একটা উচ্চতা থাকবে। তো আমরা প্রথমে এই প্রাথমিক বিষয়টি জানার কারণ হচ্ছে যে আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নেব, তখন সহজে একটা আমরা বর্গাকার পাত নেব, এবং যখন আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করব, তখন আমাদের এরকম একটা ঘনক আকৃতির বস্তু নিতে হবে। তো আমরা শুরু করছি মূল বিষয় এখন। তো আমরা যেহেতু প্রথমে কি বের করব, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেহেতু আমাদের কথা অনুযায়ী যেটা আমরা প্রথমে দেখলাম যে একটা আমাদের বর্গাকার পাত নিতে হবে। তো আমরা একটা বর্গাকার পাত নেই। তো বর্গাকার পাতটির আমাদের কি রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, দৈর্ঘ্যটাকে আমরা a1 ধরে নিলাম, প্রস্থটাকে আমরা b1 ধরে নিলাম এবং ক্ষেত্রফলটাকে আমরা s1 ধরে নিলাম। তো আমরা এই বর্গাকার পাতটিতে t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলে বর্গাকার পাতটির দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো আমাদের বৃদ্ধিপ্রাপ্ত আমাদের দৈর্ঘ্য হচ্ছে কি a2 এবং বৃদ্ধিপ্রাপ্ত আমাদের প্রস্থটা হচ্ছে কি b2 এবং বৃদ্ধিপ্রাপ্ত আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে কি s2। তো আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে প্রস্থটা হচ্ছে b2 এবং বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল হচ্ছে আমাদের s2। তো আমরা যে বিষয়টি এখানে যে কাজটুকু করলাম, জাস্ট আমরা এখানে এখন থিওরিটিক্যালি বিষয়টি লিখে দেব। উত্তর লিখে আমি শুরু করছি। উত্তর, মনে করি বর্গাকার পাতটির বর্গাকার পাতটির দৈর্ঘ্য প্রস্থ a1 b1 এবং ক্ষেত্রফলটাকে আমরা s1 ধরে নিয়েছিলাম, s1। তো s1 ইকুয়াল আমরা কি লিখতে পারি, অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়াল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের a1 এবং প্রস্থ হচ্ছে b1। আমরা এটুকু জাস্ট লিখলাম, অর্থাৎ s1 ইকুয়াল a1 b1। তো আমরা এখন কি করব, বর্গাকার মার্কারটা জাস্ট সমস্যা করতেছে, ওই বর্গাকার পাটটিতে t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা হলে
হলে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি A2, প্রস্থ হচ্ছে B2 এবং ক্ষেত্রফল S2 ইকুয়াল আমাদের ক্ষেত্রফল ইকুয়াল কি আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ A2 B2 অর্থাৎ আমরা এখানে S2 ইকুয়াল বৃদ্ধিপ্রাপ্ত যে দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে জাস্ট সেটুকু লিখে দিলাম। তো আমাদের এখানে বর্গাকার পার্টির যে কাজটুকু ছিল আমরা জাস্ট এখানে থিওরিটিক্যালি লিখে দিলাম। এখন আমরা মূল কাজে আসব। তো আমরা একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী অর্থাৎ আমরা যখন বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যটাকে বের করতে যাব অর্থাৎ A2 মান নিতে যাব অর্থাৎ আমাদের এমন হবে যে A2 ইকুয়াল বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য ইকুয়াল আদি দৈর্ঘ্য 1 প্লাস আলফা টি অর্থাৎ আমাদের এটুকু হবে অর্থাৎ যখন আমরা এটা হবে আমাদের 1 নং সমীকরণ। তো আমরা যখন A2 মান বের করতে যাব তখন আমাদের এমন আনতে হবে যে প্রাথমিক যে আমাদের দৈর্ঘ্যটা ছিল সেটা থাকবে এবার 1 প্লাস আলফা টি। তো এরপর আমাদের কি হবে আমরা যেহেতু দৈর্ঘ্য বের করলাম এরপর আমাদের কি রয়েছে প্রস্থ অর্থাৎ B2 আমরা যখন মান বের করব অর্থাৎ B2 ইকুয়াল B1 1 প্লাস আলফা টি এটা হবে আমাদের 2 নং সমীকরণ। এরপর আমাদের যে কাজটি করতে হবে অর্থাৎ আমাদের যে ক্ষেত্রফলটা রয়েছে অর্থাৎ S2 অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত যে ক্ষেত্রফল S2 যখন আমরা মান বের করতে যাব এখানে S1 দেব এবং বাকিটা আমি দেখাচ্ছি S2 ইকুয়াল আমরা এটা করব যে S1 1 প্লাস বিটা টি এটা হবে আমাদের 3 নং সমীকরণ। তো এখানে প্রশ্ন আসতে পারে যে আমাদের এখানে আলফা টি হলো এখানে বিটা টি হলো কেন। তো এখানে আমরা কি বের করতেছি আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতেছি। তো আমাদের এখানে একটা বিষয় লিখে দেব আমরা সাইড নোট হিসাবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হলে তো আমরা এই বিষয়টি সাইড নোট দিয়ে দেবো অর্থাৎ আমরা এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি ধরেছি বিটা তাই আমরা এখানে 1 প্লাস বিটা টি ধরে নিলাম। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে 1 নং এবং 2 নং সমীকরণ এটি আমাদের যেহেতু আমরা আলফা টি রয়েছে তো আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা 1 নং এবং 2 নং সমীকরণকে গুণ করে দিতে পারি। আমরা এখন সেটা করব যে 1 ও 2 নং সমীকরণ গুণ করি। তো আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ গুণ করব। তো আমাদের এখানে সমান চিহ্নের এপাশে কি রয়েছে A2 এবং B2। তো আমরা এখানে লিখতে পারি A2 এবং B2 ইকুয়াল আমরা এখানে কি করতে পারি A1 B1 এরপর আমাদের কি রয়েছে এখানে 1 প্লাস আলফা টি তো আমরা একটা 1 প্লাস আলফা টি তো আমাদের এখানে যেহেতু দুইটা আলফা টি রয়েছে অর্থাৎ 1 প্লাস আলফা টি এবং 1 প্লাস আলফা টি তাহলে আমাদের এখানে কি করে দিতে হবে স্কোয়ার করে দিতে হবে। তো আমাদের এটা তখন কয় নং সমীকরণ হবে 4 নং সমীকরণ হবে। তো আমরা একটু কাজ করতে পারি এখানে 4 নং সমীকরণ দেওয়ার আগে আমরা একটা কাজ করতে পারি। তো আমরা A2 এবং B2 এর একটা মান জানি তো আমরা S2 ইকুয়াল A2 B2 লিখতে পেরেছি। তো আমরা এখানে A2 B2 ইকুয়াল S2 লিখতে পারি S2 ইকুয়াল A1 B1। তো A1 B1 কে আমরা কি ধরেছিলাম S1 ইকুয়াল A1 B1 এমন হবে যে S1 এখানে আমরা A1 B1 এর পরিবর্তে আমরা S1 দিলাম। তো আমাদের 1 প্লাস আলফা টি হোল স্কয়ার এটা আমরা রাখলাম 1 প্লাস আলফা টি হোল স্কয়ার এটা আমরা 4 নং সমীকরণ ধরে নিলাম। তো আমরা এখন একটা বিষয় লক্ষ্য করতে পাচ্ছি যে আমাদের
অর্থাৎ 3 এবং 4 নং সমীকরণ কিছুটা মিল রয়েছে, অর্থাৎ এখানে S2 এখানে S2। তো আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা 3 এবং 4 নং যে সমীকরণটা রয়েছে আমরা সেটাকে তুলনা করতে পারি। তো আমরা এখন এটা করব, 3 ও 4 নং সমীকরণকে তুলনা করি। তো আমরা এখন যখন তুলনা করব তো আমাদের এখানে এরা কি রয়েছে, 3 নং সমীকরণটা রয়েছে S1 ইন্টু 1 প্লাস বিটা টি। আমরা এটা লিখবো S1 ইকুয়াল 1 প্লাস বিটা টি ইকুয়াল আমাদের এখানে 4 নং সমীকরণ কি রয়েছে, S1 ইকুয়াল 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার, ও S1 ইকুয়াল 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। তো আমাদের এই বিষয়টি আসলে, অর্থাৎ আমরা এখন যেহেতু তুলনা করব সেহেতু আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে S1 এবং এখানকার S1কে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তো আমাদের এখানে থাকতেছে 1 প্লাস বিটা টি ইকুয়াল আসতেছে আমাদের 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। তো আমাদের এই বিষয়টি আসলো। তো আমরা এখন একটা বিষয় লক্ষ্য করতে পারতেছি যেখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তো আমরা এখন জাস্ট অ্যাপ্লাই করে দেব, এখানে এদিকে ঠিক রাখলাম 1 প্লাস বিটা টি ইকুয়াল আমাদের এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করলাম বা ভেঙে দেখালাম। তো আমরা এখানে এখন একটা কাজ করতে পারি, 1 প্লাস বিটা টি ইকুয়াল 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার, আলফা স্কোয়ার টি স্কোয়ার। তো আমরা এখন শেষ পর্যায়ে এমন একটা অবস্থায় পৌঁছলাম। তো এখানে আমরা এখন একটা কাজ করব, সেটি হচ্ছে যে আমরা এখানে উভয় পক্ষের 1কে আমরা বাদ দিতে পারি, অর্থাৎ A1 এবং A1 সমান চিহ্নের এদিকের এবং এদিকের 1কে আমরা বাদ দিই, তাহলে এদিকে আমাদের থাকতেছে অর্থাৎ বিটা টি ইকুয়াল আমাদের এখানে থাকতেছে আমাদের 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার, 2 আলফা টি তারপর হচ্ছে প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। তো আমাদের এই পর্যায়ে এসেছে। তো আসার পর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে বিটাটি এদিকে ঠিক রাখলাম। তো আমাদের এখানে যে টির মানগুলো রয়েছে, টির মানগুলো আমাদের অতি ক্ষুদ্র হয়, টির মানগুলো আমরা বাদ দেব। তো আমরা যদি টির মানগুলো বাদ দিই তাহলে এদিকে থাকতেছে আমাদের কি 2 আলফা টি, এই টির মানগুলোকে আমরা বাদ দিলাম, অর্থাৎ টি এর মানগুলো অতি ক্ষুদ্র হয়, বর্জনীয়, অতি ক্ষুদ্র হয় বর্জনীয়। এটি আমরা সাইড নোট দিয়ে দেব। তো সাইড নোট দেওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের বিটা টি এবং এখানে 2 আলফা টি থাকতেছে। তো আমরা উভয় পক্ষের টিকে বাদ দেই, তাহলে এখানে আমাদের থাকতেছে কি বিটা ইকুয়াল 2 আলফা। তো আমরা এখন যদি 2 আলফাকে এদিকে নিয়ে আসি, 2 আলফা ইকুয়াল এদিকে কি দেখতেছে বিটা। তো আমরা যখন এখন আলফার মান বের করতে যাবো তখন আমাদের কি করতে হবে, বিটা ডিভাইডেড 2, অর্থাৎ আমাদের এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে আসলে কি ভাগ হবে। তো আমাদের এখানে আলফা এবং বিটার মধ্যে যে সম্পর্কটা রয়েছে, অর্থাৎ আমাদের এই প্রথম যে মানটি পেলাম, অর্থাৎ আলফা এবং বিটার মধ্যে আমাদের সম্পর্ক হচ্ছে কি এইটা। তো আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক আমরা পেলাম। তো আমাদের এখন যদি এইভাবে করতে বলে, অর্থাৎ 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা, এইরকম যদি আমাদের আনতে বলা হয় তাহলে আমাদের এখানে একটা কাজ করে নিতে হবে। সে কাজটি হচ্ছে যে আমরা এখানে কাজ মোটামুটি শেষ করে দিয়েছি। তো আমাদের এদিকেও দিলে শেষ হইতো। তো আমরা যেহেতু একটু বাড়াই নিয়ে আসছি, অর্থাৎ আমরা এই পজিশনে যাতে সহজে আমরা নিয়ে আসতে পারি সেজন্য এত দূর করা। অর্থাৎ আমরা এখানে যেহেতু 4 নং সমীকরণ পর্যন্ত আমরা শেষ করেছি, তো এখানে আমরা 5 নং সমীকরণ দিয়ে দেবো, অর্থাৎ 5 নং সমীকরণ দিয়ে রাখবো। এটা আমরা পরবর্তীতে আমাদের একটা কাজ রয়েছে, সেখানে আমরা ওটা অ্যাপ্লাই করে দেবো জাস্ট। তো আমরা এখান পর্যন্ত রাখলাম। এরপর আমাদের কি কাজ রয়েছে, অর্থাৎ আমরা এখানে কিন্তু আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করেছি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ
গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে আমাদের সম্পর্কটা রয়েছে, আমাদের এইটা হচ্ছে সেই সম্পর্কটা আমরা স্থাপন করেছি। অর্থাৎ এখানে আমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করেছি, বিটার মধ্যে সম্পর্ক। অর্থাৎ যদি আমাদের আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়, আমরা জাস্ট এটুকু লিখে দেব। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা একটা কাজ করে এদিকে একটু মিশাই দিলাম। তো আমরা এখন যেটা বের করবো, অর্থাৎ আলফা এবং গামার মধ্যে সম্পর্ক বের করবো, অর্থাৎ এই সম্পর্কটা এখন আমরা বের করবো, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক যেটা রয়েছে সে সম্পর্কটা স্থাপন করব। তো প্রথমে আমি বলে নিয়েছিলাম যে আমরা যখন আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক স্থাপন করতে যাব তখন আমাদের একটি ঘনক বস্তু লাগবে, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে, অর্থাৎ ঘনক পাত আমরা নেব। তো আমাদের ঘনক পাতটি আমরা ধরে নিলাম, এমন ঘনক পাত, এর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং একটা উচ্চতা থাকবে, উচ্চতাকে আমরা কি ধরলাম C1, এবং এটা কি থাকবে আমাদের ঘনক বস্তুর অবশ্যই একটা আয়তন থাকবে, আয়তনকে আমরা কি ধরতে পারি V1। তো আমরা এখানে কি পেলাম, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এবং সর্বশেষ আমরা আয়তনটা পেলাম। তো আমরা এখন যেহেতু আলফা এবং গামার মধ্যে সম্পর্ক স্থাপন করব, সেহেতু আমরা এখন এদিকের যে বিষয়গুলো রয়েছে যদি একটু বুঝাই দেই তাহলে আমাদের এমন হবে যে, মনে করি বর্গাকার, আমরা যেহেতু এখানে আয়তাকার পাত নিয়েছি বা ঘনক আকৃতির পাত নিয়েছি, সেহেতু আমরা বর্গাকারের জায়গায় কি দেব, ঘনক পাতটির, এখানে আমরা দেব ঘনক পাতটির দৈর্ঘ্য প্রস্থ। আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু লিখেছি, এখানে আমাদের উচ্চতা অ্যাড হয়েছে, সেহেতু আমরা এখানে উচ্চতা দেব। উচ্চতা দেওয়ার পর আমাদের আয়তন কি রয়েছে, ভি রয়েছে। আমরা জাস্ট এখন এই বিষয়গুলো লিখবো, তো আমরা এগুলো মুছাই দিচ্ছি। তো আমরা যেহেতু ওটা এখন লিখবো, এখানে বোর্ডে জায়গা নেই সেহেতু দেখারও সুযোগ হচ্ছে না। তো আমরা এখন কি করব, আলফা এবং গামার মধ্যে সম্পর্ক। তো আমরা এখন যেহেতু একটি ঘনক আকৃতির বস্তু নিয়েছি, সেহেতু আমাদের এমন হবে যে, মনে করি ঘনক আকৃতির বস্তুটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, ইকুয়াল A1 B1 C1। তো আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিলাম এবং এর একটা আয়তন আছে, আয়তনটা নেব এবং আয়তন V1, অর্থাৎ আয়তনকে আমরা কি ধরে নিলাম V1 ইকুয়াল আমরা কি লিখতে পারি A1 B1 C1। তো আমরা এটা লিখে নিলাম। এরপর আমরা এই ঘনক আকৃতির বস্তুটিতে T°C তাপমাত্রা প্রয়োগ করার পরে এবং ওই ঘনক আকৃতির বস্তুটিতে T°C তাপমাত্রা প্রয়োগ করা হলে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমাদের বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে আমাদের এমন হবে যে A2 B2 C2, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল প্রসারণাঙ্ক গুণাঙ্কের ক্ষেত্রে আমরা যেমন বের করেছি যে A2 B2, এখানে হবে এখানে A2 B2 C2, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এবং বৃদ্ধিপ্রাপ্ত
আয়তন V2 ইকুয়াল A2 B2 C2। আমাদের বৃদ্ধিপ্রাপ্ত যে আমাদের আয়তন রয়েছে V2 ইকুয়াল আমরা A2 B2 C2 লিখতে পারি। তো আমরা সেটা লিখলাম। তো আমরা এখন আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী একটা বিষয় জানি, এটা লিখে নেব যে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী জানি যে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য A2 ইকুয়াল A1 প্লাস আলফা টি। তারপর আমরা বৃদ্ধিপ্রাপ্ত প্রস্থ ইকুয়াল জানি যে আগে যেভাবে বের করছি ঠিক সেমভাবে বের করব, অর্থাৎ B2 ইকুয়াল B1 প্লাস আলফা টি। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ গেল, এরপর আমাদের কি রয়েছে, উচ্চতা রয়েছে। উচ্চতাকে আমরা সি ধরে নিয়েছি, তো C2 ইকুয়াল C1 প্লাস আলফা টি। তো এরপর আমাদের কি যে আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করব, সেহেতু আমাদের আয়তন ইকুয়াল কি V2 ইকুয়াল V1 প্লাস গামা টি। তো এখানে প্রশ্ন করতে পারো যে গামা টি কেন লিখলাম, তো আমরা এখন সে বিষয়টি দেখব। এখানে আমরা সাইড নোট হিসেবে দেব যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, নিচে সাইড নোটটা আমরা দিতে পারি বা যেখানে খুশি উপরেও দিলে হবে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তো আমরা এটা সাইড নোট হিসেবে দিয়ে দেবো, সেজন্য আমরা এখানে লিখলাম। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। তো আমরা এখানে 4টা সমীকরণ পেলাম। তো আমরা প্রথমে যেভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা বের করছি, সেমভাবে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কতে একইভাবে কাজ করব। জাস্ট এখানে এখন আমরা দেখব। তো আমরা প্রথমে 1, 2 এবং 3 নং যে সমীকরণটা রয়েছে আমরা গুণ করে দেব। এটা লিখব যে 1, 2 এবং 3 নং সমীকরণ গুণ করি। তো আমরা যদি এখানে 1, 2, 3 নং সমীকরণ গুণ করি, তাহলে আমাদের এখানে 1 নং সমীকরণ কি A2 B2 C2, আমরা এভাবে লিখব যে A2 B2 C2 ইকুয়াল আমাদের কি রয়েছে A1 B1 C1 আর আমাদের এদিকে কি রয়েছে 1 প্লাস আলফা টি, আমরা এটা লিখব যে 1 প্লাস আলফা টি। তো আমাদের এখানে কয়টা আলফা টি রয়েছে, 1 প্লাস আলফা টি, 1টা 2টা 3টা, তো আমরা কিউব দিয়ে দিলাম। তো আমরা শেষ পর্যায়ে এটা আমরা পেলাম। তো আমরা A2 B2 C2 এটা আমরা কি লিখতে পারি, S2 ইকুয়াল V2 ইকুয়াল, আমরা এটা লিখতে পারি যে V2 এইটার মান আমরা V2 দিতে পারি। এরপর আমাদের A1 B1 C1 ইকুয়াল আমরা কি দিতে পারি, V1 দিতে পারি। আর এদিকে হচ্ছে কি আমাদের 1 প্লাস আলফা টি অল কিউ। তো আমরা এখানে পেলাম, এ পর্যন্ত আসলো। তো আমরা এখন এটাকে কি করতে পারি, এখানে আমরা এটাকে 5 নং সমীকরণ ধরে নিতে পারি। তো এখানে আমরা 5 নং সমীকরণ ধরে নিলাম। তো 5 নং সমীকরণ ধরে নেওয়ার পর আমাদের এখানে 4 নং সমীকরণ এবং 5 নং সমীকরণকে আমরা কি করব, তুলনা করব। তো এটা এখন লিখবো যে 4 ও 5 নং সমীকরণকে তুলনা করি। তো আমরা যেহেতু তুলনা করব, সেহেতু
আমরা এখন যে কাজটি করব, আমাদের 4 নং যে সমীকরণটা রয়েছে অর্থাৎ v1 ইকুয়াল 1 প্লাস গামা টি, v1 ইকুয়াল 1 প্লাস গামা টি ইকুয়াল আমরা এদিকে দিতে পারি v1 ইকুয়াল 1 প্লাস আলফা টি অল কিউ। তো আমাদের এ পর্যায়ে আসলো। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, উভয় পক্ষের v1 কে বাদ দিতে পারি, তাহলে আমাদের এদিকে থাকতেছে 1 প্লাস আলফা টি ইকুয়াল এদিকে থাকতেছে আমাদের 1 প্লাস আলফা টি অল কিউ। তো আমাদের এই পর্যায়ে চলে যাচ্ছে। তো আমরা এখানে এ প্লাস বি অল কিউ এর সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। তো আমরা সবাই জানি যে এ প্লাস বি অল কিউ সূত্র হচ্ছে এরকম, এ প্লাস বি অল কিউ সূত্র হচ্ছে এরকম, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো আমাদের সূত্রটা হচ্ছে এমন। তো আমরা জাস্ট এখন সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেব। তো আমাদের এখানে আমাদের 1 হচ্ছে কি এ, আমাদের 1 হচ্ছে এ এবং আলফা টি হচ্ছে বি। এখন আমরা অ্যাপ্লাই করব সূত্রটা। আমরা এদিকে যেটা রয়েছে সেটাকে ঠিক রাখলাম। তো আমাদের 1 প্লাস গামাটি ঠিক থাকবে। গামাটি ঠিক থাকার পর আমাদের এখানে এ প্লাস বি অল কিউ সূত্রটা অ্যাপ্লাই হবে। তো এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তো আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। 1 প্লাস গামা টি ইকুয়াল এ কিউকে যদি আমরা কিউ করি তাহলে 1 হয়। এরপর আমাদের এখানে হচ্ছে কি 3 ইন্টু 1 ইকুয়াল 3 ইন্টু আলফা টি প্লাস 3 ইন্টু আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউ টি কিউ। তো আমাদের সূত্রটা যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর আমাদের এরকম অবস্থায় আসবে। তো এরকম অবস্থায় আসার পর আমরা এখানে উভয় পক্ষের 1 কে 1 বাদ দেব। বাদ দেওয়ার পর আমাদের এখানে থাকতেছে গামা টি ইকুয়াল 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউ টি কিউ। তো আমাদের এরপর এই বিষয়টি আসতেছে। তো আমাদের এখানে যেটা ছিল বিটা ডিভাইডেড 2 আমাদের এরকম ছিল। আমাদের 5 নং সমীকরণ কিন্তু আমাদের আছে, এটা আমাদের লাগবে যখন আমরা শেষে এই প্রমাণটা আনবো, অর্থাৎ 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা। তো আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমাদের মান দরকার, গামার মান দরকার, সেহেতু আমরা একটা কাজ করতে পারি। তো আমরা এখানে টি এর যে মানগুলো রয়েছে, এই টি এর মানগুলো আমাদের হচ্ছে কি অতি ক্ষুদ্র। তো এই মানগুলোকে আমরা বাদ দিব। তো আমরা যদি টি এর মানগুলো বাদ দিই তাহলে এখানে আমাদের থাকতেছে গামা টি ইকুয়াল 3 আলফা টি। তো আমরা এটুকু রাখবো এবং এখানে আমরা সাইড নোট দিয়ে দেব যে টি এর মানগুলো উচ্চ ঘাত বলে বর্জনীয়। উচ্চ ঘাত বলে বর্জনীয় এই সাইড নোটটা দিয়ে দেব। দেওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই 5 নং সমীকরণটাকে আমরা এদিকে একটু নিয়ে আসি, অর্থাৎ আলফা ইকুয়াল বিটা ডিভাইডেড 2। এটা আমাদের 5 নং সমীকরণ আগের ছিল। জাস্ট আমরা এখন জায়গাটা ক্লিয়ার করে নেব। তো আমরা এখন এ পর্যায়ে আসলাম। তো আমরা এখানে গামা টি এবং 3 আলফা টির মধ্যে আমরা টিকে বাদ দিতে পারি, অর্থাৎ আলফা ইকুয়াল আমরা এখানে 3 গামা ইকুয়াল 3 আলফা এমন হয়। তো আমরা এখন যদি এখানে 3 আলফা এখানে রাখি তাহলে আমাদের গামাটা এদিকে চলে আসে। তো গামাটাকে আমরা রাখলাম এদিকে। তো আমরা এখন আলফাকে যদি এদিকে রাখি, অর্থাৎ আলফা ইকুয়াল গামা ডিভাইডেড 3। তো আমাদের শেষমেশ এমন একটা পজিশন আসে। তো আমরা এখানে কয়টা সমীকরণ করেছিলাম? সব আমরা 5টা সমীকরণ করেছিলাম। তো আমরা এটাকে 6 নং সমীকরণ দিলাম। তো এখানে সমীকরণগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা এই সমীকরণ থেকে আমরা এমন প্রমাণ করবো, অর্থাৎ 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা, যার কারণে আমরা এই যে 5 নং সমীকরণটাকে আগে ধরে নিয়েছি এবং
এখানে এখন 6 নং সমীকরণটা নিয়ে আসলাম। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে বিষয়টি হচ্ছে যদি আমাদের প্রমাণ করতে বলে যে 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা, তখন আমরা এই সমীকরণ এত দূর পর্যন্ত নিয়ে আসব। আর যদি আমাদের বলা হয় জাস্ট উপরের মতো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে আমরা এদিকে আমাদের আর কোনো বাকি কাজ করতে হবে না, অর্থাৎ এই সমীকরণ দুটো আমাদের ধরার দরকার হবে না, যে এখানে এই মানটা আসবে মান থেকে শেষ, এখানেও মান থেকে শেষ করে দেব। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা যেহেতু এখন এইখানে আসবো, অর্থাৎ 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা, তো আমরা এখন কাজ করব, অর্থাৎ আমরা এই আমাদের যে 5 এবং 6 নং সমীকরণ একত্রিত করে পাই। 5 ও 6 নং সমীকরণে আলফা এর মান বসাই, আলফা এর মান বসাই। অর্থাৎ আমরা এখানে 5 নং যে সমীকরণটা পেয়েছিলাম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ওখানে, এবং 6 নং যে সমীকরণটি পেয়েছিলাম সেখানে, অর্থাৎ দুইটা সমীকরণেই আমরা আলফা এর মান পেয়েছিলাম। তো আমরা এখন আলফা এর মান কি পেয়েছিলাম, আলফা ইকুয়াল আমরা প্রথম যে মানটি পেয়েছিলাম বিটা ডিভাইডেড 2, বিটা ডিভাইডেড 2 ইকুয়াল আমরা পরে যে মানটি পেয়েছি অর্থাৎ আলফা ইকুয়াল গামা ডিভাইডেড 3। তো এই মানটা নেব গামা ডিভাইডেড 3। তো আমরা আলফা ইকুয়াল এই মানটি পেলাম। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এইখানে জাস্ট 6 দ্বারা গুণ করে দেব, অর্থাৎ আমরা এখানে পুরোটার সঙ্গে 6কে গুণ করে দেব। তো আমরা যদি এখানে 6কে গুণ করি আলফার সঙ্গে, তাহলে আমাদের কি হবে 6 আলফা হবে। তো 6 আলফা ইকুয়াল আমরা যদি এখানে বিটার এখানে আমরা যদি 6কে গুণ করি, তাহলে আমাদের 6 এর সঙ্গে আমরা যদি এখানে কাটাকাটি করি, তাহলে আমরা দেখতে পারবো যে 3 দুগুণা 6, অর্থাৎ 3 বিটা আসে। 3 বিটা ইকুয়াল আমরা এখানে যদি 6 দ্বারা গুণ করি, তাহলে আমরা যদি 6কে আমরা 3 এর সঙ্গে কাটাকাটি করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের 2 গামা আসে, 2 গামা। তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা জাস্ট 6 দ্বারা গুণ করেছি, অর্থাৎ 6 দ্বারা গুণ করে। তো যদি আপনারা দেখতে চান, ও আচ্ছা হোক, যাই হোক, বিষয়টা যেহেতু ক্লিয়ার করলাম, তো এখানে কিভাবে কি হলো একটু দেখাচ্ছি। তো এখানে আমরা 6 এর সঙ্গে আমরা যদি 6 ইন্টু আলফা ইকুয়াল আমরা এরকম করেছি যে বিটা ইন্টু এখানেও 6 ইকুয়াল গামা ডিভাইডেড 3 ইন্টু 6, অর্থাৎ আমরা এভাবে করেছি। তো আমি সোজাসুজি এখানে জাস্ট লিখে দিলাম। তো তোমরা চাইলে এখানে মাঝে এই লাইনটা দিতে পারো, আর ডিরেক্ট লিখলে তো ভালো। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি এরপরেও বিষয়টি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।